হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের সপ্তম অধ্যায়ের বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এটা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগী হবে। তো তোমরা জানো যে রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তো রাষ্ট্র গঠনের আমাদের 4টি মৌলিক উপাদান রয়েছে। রাষ্ট্র গঠনের মৌলিক উপাদানগুলো হলো নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। আর এদের মধ্যে একটা অন্যতম উপাদান হলো সরকার। এটি হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। তো রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয়। যুগে যুগে সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। বর্তমানকালে সরকারকে বিভিন্ন শ্রেণীতে বিভাগ করা হয়। তো আমরা একটি ছকের সাহায্যে আমরা সরকারের এই শ্রেণী বিভাগটা দেখব। তো সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গণতন্ত্র, আর একটি হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে। আর বর্তমানে পৃথিবীর অধিকাংশ দেশেই এই ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। আর একনায়কতন্ত্রটা কি তাহলে? একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির বা এক দলের শাসন। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি দেয়া থাকে না। এখানে একনায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে এই গণতন্ত্রকে দেখা যাচ্ছে আবার দুটি ভাগে ভাগ করেছে। একটি হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটি হচ্ছে প্রজাতন্ত্র। তো নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা আসলে রাজতন্ত্র থেকেই পরবর্তীতে এসেছে আধুনিক কালে। যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাই হলো রাজতন্ত্র। আর বর্তমানে দুই একটি ছাড়া তেমন একটা রাজতান্ত্রিক সরকার দেখা যায় না। কিন্তু বিশ্বে অনেক রাষ্ট্রই সেই রাজতন্ত্রের ঐতিহ্য ধরে রেখেছে।
তাই এখন একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র সেটা নিয়মে রয়ে গেছে। যেমন গ্রেট ব্রিটেন, সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র রয়েছে, রাজতন্ত্রটা নিয়মেই আছে। অন্যদিকে জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সে সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এ ধরনের ব্যবস্থায় জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। আবার দেখো, ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এককেন্দ্রিক সরকার, আর একটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলে এককেন্দ্রিক সরকার। আর যুক্তরাষ্ট্রীয় সরকারে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। এবং একটি দেখো, প্রজাতন্ত্র থেকে আবার দুইটি ভাগ আসছে, সংসদীয় সরকার আর একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এটা হচ্ছে আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে এই গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংসদীয় সরকার, আর একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই সংসদীয় সরকারে শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল ও সংসদের কাছে দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারে শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এখন সংসদীয় সরকারকেও সেই দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক। এবং তোমরা তো যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক সরকারটা আগে জানলা। এবং রাষ্ট্রপতি সরকার শাসিত সরকারকেও দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে এককেন্দ্রিক সরকার। যে এখানে যেগুলো লেখা আছে তোমরা এগুলো পোস্ট করে দেখতে পারবা। এখন আমরা বাংলাদেশ সরকারের পদ্ধতিটা জানবো। বাংলাদেশ সরকারের আমরা যে কোন পদ্ধতিতে সরকার পরিচালিত হয়, তো এটা জানতে হলে বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্যসমূহ একটি ছকের সাহায্যে দেখানো হলো। এই ছকটার মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের পদ্ধতিটা জানতে পারবো। তাহলে বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এটা হচ্ছে তার একটি বৈশিষ্ট্য। এবং এই রাষ্ট্রের প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণই রাষ্ট্রের মালিক, জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হন। এবং বাংলাদেশ সরকারের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এর কোনো প্রদেশ নেই, একটি কেন্দ্র থেকেই শাসন কার্য পরিচালিত হয়। তার মানে এটি একটি এককেন্দ্রিক রাষ্ট্র। এতে সংসদীয় তথা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন।
সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসাবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়ী থাকেন। তোমরা একটু দেখো, দেখো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশ 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি রয়েছে। তোমরা একটু নিচে ছকের সাহায্যে এটা দেখতে পারো। আমাদের মূলনীতিগুলো হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তাহলে জাতীয়তাবাদটা কি তা আমরা একটু দেখি। জাতীয়তাবাদ হচ্ছে একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতির ভিত্তি। তাহলে জাতীয়তাবাদটা জানলাম। তাহলে একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, এগুলো হচ্ছে আমাদের জাতীয়তাবাদের ভিত্তি। এরপর আমাদের হচ্ছে সমাজতন্ত্র। এটা হচ্ছে আরেকটি মূলনীতি। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গণ্য করা হয়েছে। মানে সমাজতন্ত্রে ধর্ম, বর্ণ, ধনী গরিব নির্বিশেষে সকল মানুষ সমান থাকবে, রাষ্ট্রের কাছ থেকে সমান সুবিধা ভোগ করবে। এখানে কাউকে হেয় প্রতিপন্ন করা হবে না। সম্পদের মালিক হবে রাষ্ট্র। এরপর হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। এরপর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করবে না। এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে আমাদের সংবিধানের যে 4টি মূলনীতি, এটা হলো জাতীয়তাবাদ,
সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। এখন আমরা বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ গুলো একটু দেখব। সংবিধান রাষ্ট্র পরিচালনার মূল দলিল। একটি ভবন বা ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয়, তেমনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। আর আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে কিছু আমাদের ইতিহাস রয়েছে, তাও তোমাদের জানতে হবে। দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালে 26শে মার্চ। দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। 1972 সালের 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। 1972 সালের 30শে অক্টোবর এটি গণপরিষদে আলোচিত হয়। অবশেষে এটি ওই বছরের 4 নভেম্বর চূড়ান্ত অনুমোদন পায়। 1972 সালের 16ই ডিসেম্বর এটি কার্যকর হয়। 22শে সেপ্টেম্বর 2014 সাল পর্যন্ত বাংলাদেশের সংবিধান 16 বার সংশোধিত হয়েছে। তাহলে আমরা নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো দেখে বুঝতে পারবো আমাদের সংবিধানটা কোন ধরনের। যেমন প্রথম হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী সরকার। তাহলে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী হিসাবে বিবেচিত হবে। তবে সংসদীয় সরকার পদ্ধতি, বাংলাদেশের মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু থাকবে। এই পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। তারপর হচ্ছে লিখিত সংবিধান। এটি একটি লিখিত দলিল যা 11 ভাগে বিভক্ত এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা আছে। রাষ্ট্রীয় মূলনীতি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে, সেগুলো তোমরা জানো। এটা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তারপর হচ্ছে রাষ্ট্রধর্ম। সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে অন্য ধর্ম যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সকল ধর্ম অনুসারীদের সমান মর্যাদা অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতি ও জাতীয়তা। ক্ষুদ্র নৃগোষ্ঠীবাদে জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি। যে এককেন্দ্রিক সরকার, এটি হচ্ছে বাংলাদেশের আরেকটি বৈশিষ্ট্য সংবিধানের। দেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত থাকবে, এককেন্দ্রিক সরকার থাকবে। মৌলিক অধিকার।
সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার কথা বলা হয়েছে এবং তার সংরক্ষণের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য ও তাদের দ্বারা নির্বাচিত ৫০ জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হয়। বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বাংলাদেশের সংবিধানটাকে মূল্যায়ন করতে পারি। তো আজকে আমরা যেগুলো আলোচনা করলাম, তাহলে এগুলোর মধ্যে থেকে তোমরা নিম্নোক্ত কিছু প্রশ্নের উত্তর দিবে এবং তোমরা উত্তরগুলো খাতায় লিখে উত্তরগুলো মিলিয়ে নেবে। রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি? বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? গণতন্ত্র কি? একটা হচ্ছে বাংলাদেশ সরকারের নাম কি? আরেকটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি ও কি কি? ক্ষমতা বন্টনের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? আরেকটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলো। তো পরবর্তীতে আমরা এই অধ্যায়ের পরবর্তী পাঠগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো বিদায়। ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ঘরে থাকবে।